একটি এডুকেশন বিষয়ে সাইকোলজি পার্ট থেকে আরো একটি ইম্পর্টেন্ট বিষয় আজকে আলোচনা করব। খুব কমন, আমরা 11 থেকে পড়েছি, অনুবর্তন, কন্ডিশনিং। তার যে প্রথম পার্টটা ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন বা প্যাভলোভীয় অনুবর্তন, সেটা আলোচনা করব। এবার প্রথমে আমরা শুধু সংক্ষেপে জানবো অনুবর্তন বা কন্ডিশনিং কি। অনুবর্তন হচ্ছে এক কথায় উদ্দীপক প্রতিক্রিয়ার সম্পর্ক স্থাপন। এবার বলতে পারো স্যার আগের ক্লাসটা দিলেন থর্নডাইকে শেখানো, তো আপনি একই গল্প দিয়ে বলেছেন উদ্দীপক প্রতিক্রিয়ার সম্পর্কে। হ্যাঁ, শিখন মানেই উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন, কিন্তু সে সম্পর্ক স্থাপনের এক এক শিখন কৌশলে এক এক ধরনের, এক এক টাইপে বলা হয়েছে, এক এক ভাবে বলা হয়েছে। মানে যাব আমি এখানে, এই পদ দিয়েও আসতে পারি, এই পদ দিয়েও আসতে পারি, এই পদ দিয়েও আসতে পারি, বিষয়টা অনেকটা সেরকম। সবই এই যে এইটা বলছি, এরপরে অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন করবো স্কিনারের, সেখানেও উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ডিং এর কথাই বলা হবে, কিন্তু তার ধরনটা আলাদা হবে। অনুবর্তনেও বলা হয়েছে, দুটোই যেহেতু অনুবর্তন, স্কিনার প্যাভলভ, অনুবর্তনে বলা হয়েছে যে উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধন, কিন্তু সেটা চর্চার ফলে যদি চেষ্টা করা হয় স্বাভাবিক বন্ধনটাকে অস্বাভাবিকও হয়ে যায়। অর্থাৎ যে উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণী যে প্রতিক্রিয়া করে সেটা না করে অন্য উদ্দীপকের দ্বারাও এই প্রতিক্রিয়াটা করা যায়। অর্থাৎ দেশলাই দিয়ে আগুন জ্বালানো হয়, এটা স্বাভাবিক, বা গ্যাস লাইটার দিয়ে প্রত্যেকদিন গ্যাস ধরিয়ে রান্না করি বাড়িতে আমরা, সেটা স্বাভাবিক। কিন্তু ওই গ্যাস লাইটারটা ছাড়াও অন্য কোনোভাবে ওভেনে আগুন ধরানো যায় যদি সেটা চেষ্টা করা হয়, সেইটা শেখাটাই এখানে শিখন। আগুন জ্বলাটা জ্বলবে, কিন্তু ওই গ্যাস লাইট দিয়ে এরকম চাঁদে ঠাক করে আগুন ধরানোর বদলে অন্য কোনো কৌশলেও আগুন ধরানো যায়। ঠিক সেই রকম ভাবে, অর্থাৎ যে কাজটা যে উদ্দীপক দ্বারা হয়ে আসছে, যদি প্রাণীর মধ্যে সেটা চেষ্টা করা হয়, তাহলে একে ছাড়া অন্য একটা এসকে নিয়ে সে একই কাজ করা যাবে। অর্থাৎ আমার বাড়ির দুধওয়ালা রোজ দুধ দিয়ে যায়, কিন্তু সেই মানুষটার বদলেও আমি অন্য কোনো ভাবেও সেই দুধের যোগানটা পেতে পারি। সেই কৌশলটা কি, সেটাকেই বলা হচ্ছে অনুবর্তন। এবার খুব ডিটেলসে এখানে আমি আর সময় নেব না। আমাদের দুটো অনুবর্তনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন, আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন। অপারেন্ট কন্ডিশনিং আমরা পরে আসবো। আমরা প্রথমে যেটা তাহলে আজকে কি করবো আলোচনাটা, ক্লাসে প্রথমেই বলেছি প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন রাশিয়ান শারীরবিদ আইভান প্যাভলভ। এইবার এই প্রথম, কিন্তু আমি শিক্ষাবিদ মনোবিদ কিছু বললাম না, কি বললাম, শারীরবিদ, জীববিজ্ঞানী, একজন জীবন বিজ্ঞানের শিক্ষক, তিনি মনোবিদ্যার তত্ত্ব লিখছে। কিছুটা খটকা লাগলো, কিন্তু খটকা লাগার কিছু নেই। আসলে আমি এটাকে বলছিলাম একটি ভিডিওতে যে এডুকেশন সাবজেক্ট হচ্ছে একটা ককটেল। আমি ঝালমুড়ির উদাহরণ দিয়েছিলাম, একটু মুড়ি, একটু চানাচুর, একটু ছোলা, একটু আলু সেদ্ধ, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনে পাতা, সবকিছু দিয়ে তেল দিয়ে মিক্সচার করলে তবে ঝালমুড়ি। প্রত্যেকটার অস্তিত্ব আলাদা আলাদা। ঠিক এডুকেশন সাবজেক্টটা তো ওই রকম, অন্য সাবজেক্টের থেকে অনেক তফাৎ আমাদের এই সাবজেক্টটা। ঠিক সেরকম সবার জায়গা আছে এখানে, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটাকে প্রকাশ করতে হবে। তো আইভান প্যাভলভ একজন মনোবিদ বা শারীরবিদ হয়ে, এই তত্ত্বটা আমরা এই জন্য এখনকার সিলেবাসে ক্লাস 9-এ সম্ভবত লাইফ সায়েন্সে আছে। আইভান প্যাভলভ, যিনি 1904 সালে কিন্তু নোবেল পেয়েছেন। কিসে নোবেল পেয়েছেন? জীববিদ্যায়। জীবন বিজ্ঞানে নোবেল পাওয়া লোক, তার তত্ত্ব আমরা সাইকোলজিতে বা এডুকেশনে পড়ছি, এটা ভাবো। এবারে কি বলেছেন উনি প্রথমেই, আইভান প্যাভলভ প্রাচীন অনুবর্তনের মূল তত্ত্ব হচ্ছে যে প্রত্যেকটা উদ্দীপকের নির্দিষ্ট কি আছে, উদ্দীপকের প্রতিক্রিয়া আছে। এটা তো একটা স্বাভাবিক সিম্পল ব্যাপার, কিন্তু একটি সহজভাবে যদি আমরা প্রাচীন অনুবর্তনকে বুঝি, একটি বিকল্প বা নিরপেক্ষ উদ্দীপকের সাহায্যে চেষ্টা বা চর্চা করলে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো যায়। একটি বিকল্প উদ্দীপকের সাহায্যেও এই স্বাভাবিক প্রতিক্রিয়াটা সৃষ্টি করা যায়। এক কথায় অনুবর্তন মানে, মাথায় রাখবে, অনুবর্তন মানে হচ্ছে অভ্যাস। আমাদের যা কিছু অভ্যাসমূলক আচরণ আছে
তাই হচ্ছে প্যাভলভের অনুবর্তন। এবার আমি আরো ডিটেলসে আসবো, অনুবর্তনটাকে, প্রাচীন অনুবর্তনটাকে আরেকটু বুঝবার চেষ্টা করব। বিশেষ একজন মনোবিদ ড্রেভারের একটা বিশেষ সংজ্ঞা আছে। এই একই কথা ড্রেভার বলেছেন, কিন্তু ড্রেভারের নাম আমরা আগে পরেও শুনবো বিভিন্ন সময়। ড্রেভার বলেছে যে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক, অন্য কোনো বস্তু, অন্য কোনো বিষয় তার সাহায্যে যখন একটি কমন প্রতিক্রিয়া বা স্বাভাবিক প্রতিক্রিয়া প্রাণীর মধ্যে সৃষ্টি করা যায় তাকেই বলা হয় প্রাচীন অনুবর্তন। স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক, অন্য কোনো বস্তু, অন্য কোনো ঘটনা, অন্য কিছু দ্বারা যখন স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখনই তাকে বলা হয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন। অর্থাৎ একটা কমন প্রতিক্রিয়া যার দ্বারা সৃষ্টি হওয়ার কথা ছিল তার দ্বারা না হয়ে অন্য কিছুর দ্বারা যখন হচ্ছে। চোখে জোরে আলো পড়লে আমি চোখ বন্ধ করে দেবো, এটাই স্বাভাবিক, স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু দেখা গেল মাঝে মধ্যে কেউ আমাকে, হয়তো বাড়ির লোকই হোক যে হোক, চোখে টর্চ মেরে ডিস্টার্ব করে, হাই আলো বেড়ে, হয়তো ইয়ার কি করে হোক, যাই হোক, কিন্তু আমার খুব সমস্যা হয়, তবু সে চোখে আলো মারছে। এইবার তার ঘরে ঢোকা বা আলো আসার আগে একটা শব্দ হয়, সাউন্ড হয় দরজাটা খোলা, সেটা আমি বুঝে গেছি। যখনই এবার ওই টাইমে দরজা খুলছে আমি আগেই চোখ বন্ধ করি, তাহলে আমার কষ্টটা হচ্ছে না। তাহলে কি শব্দ শুনে আমার তো চোখ বন্ধ করার কিছু ছিল না, কিন্তু আমি জানি শব্দ করেছে মানে এবার আমাকে টর্চটা মারবে, অর্থাৎ আমি আগেই চোখ বন্ধ করি, এবার টর্চ মার। তাহলে শব্দ শুনে আমার চোখ বন্ধ করার কোনো সম্পর্ক ছিল না। চোখ বন্ধ করাটা আমার স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু সেটা স্বাভাবিক উদ্দীপক ছিল আলোটা। এখানে আলো ছাড়া শব্দ শুনে আমি চোখ বন্ধ করছি, তাহলে এই যে একটা অস্বাভাবিক উদ্দীপক দ্বারা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে, এটা একদিনে হয়নি, কয়েকদিনের অভিজ্ঞতা। এটাই হচ্ছে অনুশীলন, চর্চা করার ফলে। একদিনে হয় না, পুনরাবৃত্তিমূলক শিখন অনুবর্তন যে পুনরাবৃত্তিমূলক। অর্থাৎ একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া দ্বারা যখন একটি অস্বাভাবিক উদ্দীপক দ্বারা যখন একটি স্বাভাবিক প্রতিক্রিয়া প্রাণীর মধ্যে সৃষ্টি করানো যায় বা করা হয় তাকেই বলা হয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন। এটি একদিনে কিন্তু হয় না, অনুশীলন বা চর্চার দরকার। এবার প্রাচীন অনুবর্তনের মূল নীতি কি? এখানে মূল নীতি যেটা বলা হচ্ছে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের ক্ষেত্রে কি করতে হবে? বারবার চেষ্টা বা চর্চা করতে হবে, এবং উদ্দীপক দ্বারাই যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিল তাকে দূরে সরিয়ে রেখে অন্য উদ্দীপক দ্বারাও প্রতিক্রিয়াটা সৃষ্টি, এটা হচ্ছে মূল নীতি। একই কথা কিন্তু আসে মূল নীতি। এবার একটা প্যাভলভ একটি শারীরবৃত্তীয় ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু প্যাভলভ কি বলেছি, আইভান প্যাভলভ একজন শারীরবিদ, রাশিয়ান শারীরবিদ। বলছে মানুষের প্রতিক্রিয়ার পেছনে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় সেন্স অর্গান, আর একটা হচ্ছে কর্মেন্দ্রিয় মোটর অর্গান। বলছে এই দুটো জিনিস কাজ করে, এই দুটো জিনিস আছে বলেই আমাদের কি হয়, আমরা কোনো কিছুর প্রতি প্রতিক্রিয়া করতে পারি। প্যাভলভ বলেন যে স্বাভাবিক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে এই জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়র একটা মেলবন্ধন হয়। এই মেলবন্ধনটা একদিনে হয় না, কয়েকদিন বা বেশ কিছু সময় ধরে চর্চা বা অনুশীলন করলেই এই জ্ঞানেন্দ্রিয়ের সাথে কর্মেন্দ্রিয়ের সংযোগটা হয়, এবং সেটা অনুশীলন বা চর্চার ফলেই হয়। প্যাভলভ কিন্তু শিখনটাকে মেন্টাল এবিলিটিতে অতটা বলেনি, এটাকে সম্পূর্ণ বলেছেন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বায়োলজিক্যাল জৈবিক প্রক্রিয়া বলেছেন, দেহের মধ্যেই ঘটে। তিনি শুধু কিন্তু সেন্স অর্গান আর মোটর অর্গান অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের কথা বলেছে, কোথাও চেতনা, চিন্তা, মনোভাব, মানসিকতা, আগ্রহ, প্রেষণাকে কিন্তু গুরুত্ব অতটা দেয়নি। চাহিদাকে দিয়েছে, আমরা পরীক্ষা তখন বলবো, কিন্তু দেখো দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছে, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, অনেকটাই বায়োলজিক্যাল ব্যাপার। এবং তিনি যেহেতু শারীরবিদ, তার শিক্ষা তত্ত্বে এটা আসাটাই স্বাভাবিক। তাহলে সংক্ষেপে প্রাচীন অনুবর্তন বলতে কি বলবো, যেটা আমি আগে বললাম, নিয়মিত চর্চা বা অনুশীলন করলে একটি অস্বাভাবিক উদ্দীপক দ্বারা প্রাণীর মধ্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা যায়। এটাকে ঘুরিয়ে বলতে পারি, একটা স্বাভাবিক নিয়মিত চর্চা বা অনুশীলন করলে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর জন্য একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া বা বস্তুই যথেষ্ট, কিন্তু তার জন্য কি দরকার?
নিয়মিত চর্চা বা অনুশীলন। এবার প্যাভলভ কি করলেন? প্যাভলভ তার তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি পরীক্ষা করেছেন এবং পরীক্ষাটা আমরা আলোচনা করব। পরীক্ষায় তিনি কিসের উপরে করলেন? পরীক্ষার উপকরণ হচ্ছে একটি ক্ষুধার্ত কুকুর। একটি কুকুর নিলেন তিনি, আর কি কুকুরের কিছু খাদ্য আর ঘন্টা, একটি ঘন্টা, ধ্বনি করার মতন ঘন্টা। এই উপকরণের সাহায্যে তিনি পরীক্ষা করলেন। কি করলেন প্যাভলভ? পরীক্ষামূলক পরিস্থিতিটা দেখব। একটি ক্ষুধার্ত কুকুরকে পরীক্ষাগারে রেখে প্যাভলভ ঘন্টার ধ্বনি করলেন। প্রথমে ঘন্টার ধ্বনি করলে কি দেখা যাচ্ছে? সজাগ কুকুরটা কি হবে? সজাগ হবে। কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম হচ্ছে। একটি ক্ষুধার্ত কুকুরকে তিনি কি করলেন? প্রথমে পরীক্ষাগারে রেখে কুকুরের সামনে খাবার দিলেন। খাবার দেখলে কুকুরের কি হওয়া উচিত? লালাক্ষরণ হওয়া উচিত। আর ঘন্টা, একটা কুকুর দাঁড়িয়ে যদি ক্রিং 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 বেল বাজে, কুকুরটা সজাগ হবে। তাহলে খাবারের সাথে লালাক্ষরণ একটা স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়া, আর হচ্ছে ঘন্টার ধ্বনি একটা স্বাভাবিক উদ্দীপক, আর সজাগ ভাব স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা কমন জিনিস। এইবার আসি, নাও কাম টু দ্য পয়েন্ট। কুকুরকে পরীক্ষাগারে রেখে খাবার দিলেন, খাবার দেওয়ার ঠিক আগের মুহূর্তে কুকুরের সামনে ঘন্টার ধ্বনি করলেন। ক্লিয়ার? আগে কোনটা দিচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগে ঘন্টার ধ্বনি, তারপরে খাবার। প্রথমে খাবার দিচ্ছিলেন, খাবার দেওয়ার ঠিক আগে ঘন্টার ধ্বনিটা করলেন। ঘন্টার ধ্বনি শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে খাবারটাকে উপস্থাপন করলেন। এটা হলো পরীক্ষামূলক পরিস্থিতি। এবারে পর্যবেক্ষণ করছেন তোমার যে প্যাভলভ কুকুরের আচরণটা পর্যবেক্ষণ করছেন। এইভাবে কয়েকদিন চলতে লাগলো। কুকুরটাকে প্রথমে ঘন্টার ধ্বনি শেষ হওয়ার ঠিক আগেই খাবার দেওয়া হচ্ছে। এইভাবে চলছে। এইবার প্যাভলভ যেটা প্রথমে লক্ষ্য করলেন, ঘন্টার ধ্বনি শুনে কুকুরটা কি হবে? যেটা লক্ষ্য করলেন যে ঘন্টার ধ্বনি শুনে কুকুরটা সজাগ হচ্ছে, এটাই স্বাভাবিক। আর খাদ্য, কুকুর যখন খাবারটা দেখছে, কুকুরের তো জানোই, আমরা কারোর কেউ লোভ টোভ দিলে, বন্ধু বান্ধব খাবার দেখে কুকুরের মতন করছিস, একটু লোভ বেশি হয় খাবারের প্রতি। খাবার দেখলে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, এটাও স্বাভাবিক। তাহলে এখানে কোনো অস্বাভাবিক ব্যাপার নেই। ঘন্টা শুনে কুকুরটা সজাগ হচ্ছে, খাবার দেখে লালাক্ষরণ হচ্ছে। এইভাবে কদিন চলতে চলতে একটা জিনিস লক্ষ্য করলেন প্যাভলভ। এবার ঘন্টার আগেই, কিন্তু এখানটা আমি একটা জিনিস এতবার গুরুত্ব দিচ্ছি, ঘন্টা শেষ হওয়ার আগেই খাবারটাকে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু কয়েকদিন চলার পর যেই না প্যাভলভ কি করছেন? ঘন্টার ধ্বনি করছেন, ঘন্টার ধ্বনি দেখেই কুকুরের লালাক্ষরণ শুরু হয়ে যাচ্ছে। ঘন্টার ধ্বনি দেখেই কুকুরের লালাক্ষরণ হচ্ছে। ঘন্টার সাথে লালার কোনো সম্পর্ক ছিল না, থাকার কোনো কালেও কথা নয়। ঘন্টার সাথে সজাগভাবে সম্পর্ক, কিন্তু খাদ্যের লালাক্ষরণের সম্পর্ক। ঘন্টা শুনেই কেন লালাক্ষরণ হচ্ছে, এইটাই প্যাভলভের প্রশ্ন। এটাকেই, এই যে ঘন্টার ধ্বনি শুনে লালাক্ষরণ হচ্ছে, প্যাভলভ এটাকেই নাম দিয়েছেন অনুবর্তন। এবার কিভাবে, কেন, সহজভাবে বুঝবো। তারপরে যেটা খুব ইন্টারেস্টিং, অনুবর্তিত উদ্দীপক, অনুবর্তিত প্রতিক্রিয়া, অনাবর্তিত উদ্দীপক, অনাবর্তিত প্রতিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট, সেটা বলবো। এবং এর মধ্যে থেকে সহজে বুঝবো আমরা, যাতে জীবনে না ভুলি। তাহলে ঘন্টা একটা কি উদ্দীপক, তো স্টিমুলাস, উত্তেজিত করছে, এটা একটা উদ্দীপক। ঘন্টা শুনে কুকুর সজাগ হচ্ছে, সেটা কি রেসপন্স, প্রতিক্রিয়া, এটা আর। খাদ্য একটা কি উদ্দীপক, স্টিমুলাস এস। খাদ্য দেখে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, লালাক্ষরণটা কি রেসপন্স আর। তাহলে প্রথমে কোনটা দেওয়া হয়েছিল? ঘন্টা, তাহলে এটা 1 নম্বর এস। সেটা দেখে কি প্রতিক্রিয়া? 1 নম্বর এস এর এগেইনস্টে কি প্রতিক্রিয়া হচ্ছে? সজাগ ভাব, এটা 1 নম্বর প্রতিক্রিয়া। এটা 2 নম্বর উদ্দীপক, তাহলে তার প্রতিক্রিয়া 2 নম্বর প্রতিক্রিয়া। এইটুকু আশা করি বুঝতে পেরেছি আমরা। ঘন্টা শুনে কুকুরের লালাক্ষরণের প্রক্রিয়াকে প্যাভলভ কি নাম দিয়েছেন? অনুবর্তন। তাহলে এই যে ঘন্টার ধ্বনির সাথে তো কোনো লালাক্ষরণের সম্পর্ক ছিল না, 1 নম্বরের সাথে 2 নম্বর ক্রস কানেকশন হয়ে গেছে। তো এই ক্রস কানেকশনটাকে প্যাভলভ নাম দিয়েছেন কন্ডিশনিং বা অনুবর্তন। যেটা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, যে নিয়মিত যদি চর্চা করা হয়, তাহলে একটা অস্বাভাবিক উদ্দীপক দ্বারাও স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে। তাহলে লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু ঘন্টা শুনে লালাক্ষরণ তো অস্বাভাবিক ব্যাপার। লালাক্ষরণ খাবার দেখে হতে পারে, ঘন্টা শুনে লালাক্ষরণ কেন হচ্ছে? এই যে আগেই বললাম, অনুবর্তন মানে মাথায় রাখবে অভ্যাস। এই যে কুকুরটা দীর্ঘদিন দেখছে যে ঘন্টা পড়েছে মানে খাবার আসছে, অর্থাৎ
আমার লালাক্ষরণ তার ভেতরে কিন্তু শুরু হয়েছে। খাবার দেখলে লালাক্ষরণ হওয়া উচিত। তাহলে এই যে একটা অস্বাভাবিক উদ্দীপকের সাথে স্বাভাবিক প্রতিক্রিয়ার মেলবন্ধন বা সম্পর্ক তৈরি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অনুবর্তন। এবার এখানে যে জিনিসটা আমরা এখান থেকে বুঝবো যে এই আগে সিদ্ধান্তে যেটা বললেন প্যাভলভ, যে আমাদের অনুবর্তনটা অনুবর্তন হচ্ছে একটি আচরণমূলক, আর এটা অভ্যাসমূলক আচরণ। একদিনে কখনো কিন্তু অনুবর্তন হয় না। অনুবর্তন ঘটতে গেলে বারবার চর্চা বা অনুশীলন প্রয়োজন হয়। আমরা শর্ত যখন আসবো ডিটেলস বলবো। এবার এখানে যেটা দেখবো, অনুবর্তিত আর অনাবর্তিত জিনিসটা কি, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। অনুবর্তিত একদম সহজ সিম্পল উপায় বলে দিচ্ছি, যে দুটোর সাথে অনুবর্তন হয় তারা হচ্ছে অনুবর্তিত। আর যে দুটো সাইডে চলে গেলে, সজাগ ভাবটা দেখো ইম্পর্টেন্ট লেস হয়ে গেল, খাদ্য ছাড়াই কিন্তু এখন অনুবর্তন হচ্ছে, এ দুটোর গুরুত্ব কমে গেল। এরা হয়ে যাচ্ছে কি, যাদের গুরুত্ব কমে যাচ্ছে তারা হচ্ছে অনাবর্তিত, আর যাদের মধ্যে সম্পর্ক নতুন করে ক্রস কানেকশনের হলো তারা হচ্ছে অনুবর্তিত। এইবার এখানে যে স্যার অনুবর্তিত উদ্দীপক প্রতিক্রিয়া অনেক কিছু মাথা গুলিয়ে যাচ্ছিল তো আমাদের, এটাই হওয়াটা স্বাভাবিক, সেইটা কি করে বুঝবো? এইবার তোমাকে খুঁজে বের করতে হবে এই দুটো অনুবর্তিত যাদের মধ্যে অনুবর্তন ঘটলো, এর মধ্যে উদ্দীপককে প্রতিক্রিয়াকে খুব সহজেই তুমি জানো। S1 মানে এটা, এস মানে উদ্দীপক স্টিমুলাস, আর মানে প্রতিক্রিয়া। আর তাহলে এই দুটো অনুবর্তিত প্রথমে বলে নিয়েছি, তার মধ্যে যেটা উদ্দীপক সেটা হবে অনুবর্তিত উদ্দীপক, যেটা প্রতিক্রিয়া সেটা হবে অনুবর্তিত প্রতিক্রিয়া। সিম্পল সিস্টেম। তাহলে ঘন্টার ধ্বনির অনুবর্তন হয়েছে, তাহলে ঘন্টার ধ্বনি হচ্ছে কি, অনুবর্তিত উদ্দীপক। বুঝতে পেরেছি? ডাউট থাকলে কমেন্টে কোশ্চেন করবে, আমি চেষ্টা করব। ঘন্টার ধ্বনি হচ্ছে অনুবর্তিত উদ্দীপক। ক্লিয়ার? অনুবর্তিত উদ্দীপক কি তাহলে? ঘন্টার ধ্বনি। কেন ঘন্টার ধ্বনি? আশা করি আর এটা ভুল হবে না, এটা অনেকেরই ভুল হয়ে যায়। আরেকটা অনুবর্তিত প্রতিক্রিয়া তাহলে কি, যার অনুবর্তন ঘটেছে সেই দুটোই বলেছি অনুবর্তিত, তাহলে এর মধ্যে প্রতিক্রিয়া কি, এই লালাক্ষরণ। ক্লিয়ার? তাহলে অনুবর্তিত সমস্যার সমাধান হয়েছে। আমি দুটো জিনিস জানতে হবে বলেছি, অনুবর্তিত আর অনাবর্তিত। যে দুটোর মধ্যে অনুবর্তন ঘটবে তারা হচ্ছে অনুবর্তিত, আর যে দুটো গৌণ হয়ে যাবে তারা হচ্ছে অনাবর্তিত। মানে অনাবর্তিত মনে করে যে যাদের কিছু হয়নি, অনাবর্তিত। আর অনুবর্তন করছি যাদের অনুবর্তন হয়েছে। তাহলে অনাবর্তিত কে কে? এই দুটো জিনিস অনাবর্তিত, একটা হচ্ছে অনুবর্তিত আর একটা হচ্ছে অনাবর্তিত। অনাবর্তিত জাতের অনুবর্তন হয়নি, তাহলে এই দুটোর এর মধ্যে উদ্দীপক কে? খাদ্য হচ্ছে উদ্দীপক, তাহলে অনাবর্তিত এস মানে উদ্দীপক হচ্ছে কে? খাদ্য। আর অনাবর্তিত রেস প্রতিক্রিয়া মানে আর হচ্ছে কে? এটা সজাগ ভাব। ক্লিয়ার করতে পেরেছি? চেষ্টা করছি। তাহলে এই যে ছক অনুযায়ী যে দুটোর মধ্যে অনুবর্তন ঘটছে তারা হচ্ছে অনুবর্তিত। এর মধ্যে যেটা উদ্দীপক সেটা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক, যেটা প্রতিক্রিয়া সেটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। মাথা একদম গেঁথে নাও। যে দুটো সাইড হয়ে গেল তারা অনাবর্তিত, তাদের অনুবর্তন হয়নি। এর মধ্যে উদ্দীপক সেটা হচ্ছে অনাবর্তিত উদ্দীপক অর্থাৎ খাদ্য, আর সজাগ ভাব এটা হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া। এই হলো অনুবর্তনের পরীক্ষা। এখান থেকে প্যাভলভ বলেন যে একদিনে কিন্তু তোমার যে অনুবর্তন ঘটে না, দীর্ঘদিন চর্চা বা অনুশীলনের মধ্যে দিয়ে একমাত্র অনুবর্তন ঘটে। এবার এই অনুবর্তন ঘটতে গেলে, অনুবর্তন কিন্তু খুব প্রাথমিক একটা শিখন। এখানে আগে বলেছি বায়োলজিক্যাল উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই অনুবর্তনের ভালো করে দেখে নাও এবার এর কিছু কন্ডিশন আছে, শর্ত আছে। কন্ডিশনিং এর কন্ডিশন কিছু শর্ত বা বৈশিষ্ট্য আছে, সেইগুলো এবারে আলোচনা করব। আমি ক্লিয়ার করে নিই বোর্ডটা। প্রাচীন অনুবর্তনে কিছু শর্ত রয়েছে বা বৈশিষ্ট্য বলতে পারি, কিন্তু এটা আমরা যে কোনো বৈশিষ্ট্য ভালো করে একটু বুঝে নেবার চেষ্টা করবি। এখানে মুখস্থ থেকে বুঝে নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম আমি বলেছি অনুবর্তিত উদ্দীপক প্রথমে উপস্থাপন। দেখো আমি আগে এই জন্য অনুবর্তিত আর অনাবর্তিতটা বুঝিয়ে নিলাম। অনুবর্তিত উদ্দীপক পরীক্ষাটা মাথায় নিয়ে আসবে সবসময়, তাহলে আর ভুল হবে না। আমি বলে দিয়েছি অনুবর্তিত কোন দুটো, যাদের অনুবর্তন হয়েছে। তাহলে উদ্দীপক কোনটা? অনুবর্তিত উদ্দীপক। হ্যাঁ ঠিক ধরেছ, ঘন্টার ধ্বনি হচ্ছে অনুবর্তিত উদ্দীপক। তাহলে এখানে কি বলেছি? অনুবর্তিত উদ্দীপক প্রথম উপস্থাপন, অর্থাৎ খাদ্যের আগে ঘন্টাটা রাখতে হয়েছে, তবেই ঘন্টা শুনে লালাক্ষরণ হয়েছে। এখন এমন যদি হতো প্যাভলভ আগে কুকুরকে খাবার দিয়ে তারপর ডিং 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 ঘন্টা বাজাচ্ছে, কুকুর ধরে লালাক্ষরণ খাওয়া হয়ে গেছে, ওর ঘন্টা বাজালে কি না বাজালে কি হবে? অনাবর্তিত উদ্দীপক যদি আগে দেওয়া হয়, খাবার দেওয়া হয়ে গেছে তারপরে কিরিং কিরিং বেল বাজছে,
গ্রিং ক্রিং মধুর ধ্বনি শুনি তোমার আগমনী, ওই শুনেই শান্ত হয়ে যেতে হতো। কারণ আগে যদি অনুবর্তিত উদ্দীপকটাকে উপস্থাপন না করা হয় তাহলে কিন্তু অনুবর্তন ঘটবে না। মেন কর্ম সারা হয়ে গেলে কেউ আর ওখানে থাকে না। বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হলে সব কেটে পড়ি আমরা, তার আগে অব্দি হ্যাঁ হ্যাঁ তার অনেকের সাথে গল্প করবে, এই করবো, খেয়ে হাত দেওয়া হয়ে গেছে, বরযাত্রী গেল ওই বাস কখন চলবে, বাস কখন চলবে, অর্থাৎ মেন আইটেম হয়ে গেছে মানে ছেড়ে দে, আর দরকার নাই। তো ওইখানে কুকুরে যদি মেন আইটেম খাবার খাওয়া হয়ে যায় তখন আর অনুবর্তিত উদ্দীপক দ্বারা অনুবর্তন কখনোই ঘটবে না। কেন ঘটবে না সেটা থার্ড পয়েন্টে বলবো, তার মাঝখানে এবার সেকেন্ড পয়েন্টে বলে নি, পুনরাবৃত্তি, রিপিটেশন। বারবার বলছি অনুবর্তন একদিনে হয়, একদিন ঘন্টা বাজালো, তারপরে খাবার দিল, লালাক্ষরণ হলো, পরের দিন থেকে ঘন্টা শুনে কুকুরে লালাক্ষরণ হয়ে যাবে। অনুবর্তন হচ্ছে অভ্যাসমূলক আচরণ, আমি উদাহরণ পরে বলবো কোনগুলো, যেমন ব্রাশ করা, চুল আঁচড়ানো, স্নান করা, হাত ধোয়া, এগুলো কিন্তু আমাদের অভ্যাসমূলক আচরণের মধ্যে পড়ে। সকালে উঠে ব্রাশ না করলে তোমার কিছুতেই ভালো লাগে না, অথচ ব্রাশের সাথে সকালের কি সম্পর্ক? ব্রাশ তো রাতে করা বেশি ভালো, কিন্তু আমরা যে ছোটবেলার থেকে অভ্যস্ত সকালে উঠে ব্রাশ করতে, ব্রাশ না করা পর্যন্ত ভালো লাগছে না, অনুবর্তন হয়ে গেছে, সকাল মানেই আমাকে ব্রাশ করতে হবে। এইভাবে অভ্যাস জাস্ট ঠিক সেরকম, একদিন অভ্যাসটা হয়নি, দীর্ঘদিন চেষ্টা করেছি। তো এই যে পুনরাবৃত্তি, একদিন ঘন্টা বাজাবো আর খাবার দেবো, ঘন্টা শুনে কুকুরে লালাক্ষরণ, পরের দিন থেকে ডিং ডিং করে হতে থাকবে, এই আশা করা যাবে। অনুবর্তন হচ্ছে বারবার চর্চা বা অনুশীলন করার ফলে উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ স্থাপিত হয়। নেক্সট হচ্ছে স্বাভাবিক উদ্দীপক বেশি শক্তিশালী। স্বাভাবিক বা অনাবর্তিত বলতে পারো এটাকে, স্বাভাবিক উদ্দীপক বা অনাবর্তিত উদ্দীপক যেটা, সেটা বেশি শক্তিশালী হবে। আচ্ছা, কুকুরের অনুবর্তিত উদ্দীপক আর অনাবর্তিত উদ্দীপক, স্বাভাবিক উদ্দীপক কোনটা? লালাক্ষরণের জন্য আমি এখানে ছকটা লিখে রাখলে সুবিধা হবে, ঘন্টা শুনে সজাগ আর খাদ্যের সাথে লালাক্ষরণ, এইটা ছিল ছক। তো তাহলে স্বাভাবিক উদ্দীপক কোনটা ছিল লালাক্ষরণের জন্য? খাদ্যটা। কুকুরের কাছে ঘন্টা বেশি শক্তিশালী না খাদ্য বেশি শক্তিশালী? অবশ্যই খাদ্য, ঘন্টা কুকুরের কি যায় আসে। অর্থাৎ যেটার আমরা অনুবর্তন ঘটাতে চাইছি, আমরা অনুবর্তন ভাবলাম কিসে ঘটাতে চাইছি? ঘন্টার ধ্বনির সাথে লালাক্ষরণে। তাহলে যে উদ্দীপকটার অনুবর্তন ঘটাতে চাইছি সেটার থেকে স্বাভাবিক উদ্দীপকটা অবশ্যই শক্তিশালী হতে হবে। এই জন্যই তো অনুবর্তিত উদ্দীপক প্রথমে উপস্থাপন, প্রথমে আগে বলা মেন কোর্স প্রথমে হয়ে গেলে স্টার্টারের দিকে আর কেউ তাকাবে না। ক্লিয়ার? এই জন্য স্বাভাবিক উদ্দীপকটা কিন্তু বেশি শক্তিশালী হতে হবে। স্বাভাবিক উদ্দীপকটা পরের, দেখো দুটো পয়েন্ট একসাথে মনে রাখার চেষ্টা করবে। স্বাভাবিক উদ্দীপকটাকে বা অনাবর্তিত উদ্দীপকটা হবে শক্তিশালী, অনাবর্তিত উদ্দীপক থাকবে পিছিয়ে পড়ে। আর পুনরাবৃত্তি, তাহলে তিনটে পয়েন্ট হয়ে গেল। একই ক্রমে উপস্থাপন হতে হবে, একই রকম ভাবে। আজকে আগে ঘন্টা বাজালাম, কালকে আগে খাবার দিলাম, যখন যেমন তখন তেমন করে দিলাম, কাল থালা পিটালাম, ওই রকম করলে হবে না। অভ্যাস করতে গেলে একই সিকোয়েন্স রাখতে হবে, ক্রমটা একই রাখতে হবে। ক্রম যদি আগে পিছু করে ফেলি তাহলে ছক যেটা তৈরি হয়েছিল আমার স্নায়ুর মধ্যে যে অভ্যাসটা তৈরি হয়েছে সেটা কিন্তু ভেঙে যাবে। রোজ ভোরবেলা উঠে অভ্যাস, তুমি 5টায় উঠো, অ্যালার্ম দিয়ে রেখেছো, অ্যালার্ম না বাজলেও তোমার ঘুম ভেঙে যায় ভোর 5টায়, এটা অনুবর্তন। তোমার স্নায়ু 5টায় ঘুম ভাঙার জন্য রেডি হয়ে গেছে। একদিন অ্যালার্ম না বাজলেও তুমি ঠিক দেবে, রোজ যদি ভোরবেলায় ওই টাইমে উঠে থাকো তোমার ঘুম ভাঙবেই, তারপরে তুমি ঘুমাবার ঠিক আছে। কিন্তু এইবার ওইটা তুমি অ্যালার্ম দেবে না আবার 10-15 দিন তুমি উঠবেও না, একসময় দেখো আর তোমার 5টায় ঘুম ভাঙছে না, যখন উঠছো তখনই ঘুম ভাঙছে। অর্থাৎ তোমার বিষয়টা ক্রমটা একদিন এক এক টাইমে অ্যালার্ম দিলে সমস্যা হবে, যে কোনো একটা ফিক্স টাইম করতে হবে, অর্থাৎ একই ক্রমে উপস্থাপন করতে হবে। লাস্ট হচ্ছে পুনঃসংযোগ। অনুবর্তন দীর্ঘদিন যদি চর্চা না হয় অনুবর্তনটা শিথিল হবে। আমি পরে আসবো অপানুবর্তন, ডিকন্ডিশনিং এ পরে আসছি। তো সেটাকে কন্টিনিউ রাখার জন্য যে ঘন্টা শুনে লালাক্ষরণ হয়ে গেছে মানে ব্যাস, কুকুর এখন সারা জীবন ঘন্টা শুনে লালাক্ষরণ হবে। আর করলাম 6 মাস পরে আবার কুকুরের সামনে খাবারের আগে ঘন্টা বাজালাম, হবে না। মাঝে মধ্যে পুনঃসংযোগ করতে হবে, কানেকশনটাকে একটু ঝালিয়ে নিতে হয়। পড়া যেমন ভুলে গেলে মাঝে মধ্যে চর্চা করতে হয়, এই হচ্ছে অনুবর্তনের শর্ত। এইবার আসবো প্রিন্সিপাল অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং বা অপারেন্ট অনুবর্তন, প্রাচীন অনুবর্তনের কিছু নীতি আছে, আমি সেইগুলো এবার লিখে নিয়ে আলোচনায় আসছি। প্রাচীন অনুবর্তনের মেইন প্রিন্সিপাল বা নীতি, 4টে নীতির কথা বলবো, 4টি মূল বিষয়। প্রথম বলেছি অপানুবর্তন, যেটা একটু আগে বললাম, অপানুবর্তন ডিকন্ডিশনিং, কন্ডিশনিং তার উল্টো হচ্ছে ডিকন্ডিশনিং। অনুবর্তন মানে সংযোগ স্থাপন, আর অপানুবর্তন হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কি রকম বিষয়টা?
দীর্ঘদিন চর্চা বা অনুশীলন না করলে উদ্দীপক অনুবর্তনের ফলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপিত হয়েছে সেটা কমে যায়, শিথিল হয়ে যায়, বা অনুবর্তনের হ্রাস ঘটে, অনুবর্তন লেস হয়ে যায়। এই ঘটনাকেই বা এটাকেই বলে অপানুবর্তন। অর্থাৎ কুকুরের সামনে ঘন্টার ধ্বনি করে খাবার দেওয়া হচ্ছিল, এই জন্য কিছুদিন পর কি হয়েছে, ঘন্টা শুনে লালাকরণ হচ্ছে। কিন্তু দীর্ঘদিন যদি চর্চা না হয়, 6 মাস পরে আবার সেই কুকুরের সামনে হঠাৎ ঘন্টা বাজালে খাবার দিলে ঘন্টা শুনে কুকুরের লালাকরণ হবে? হবে না। তাহলে এই যে অনুবর্তন যেটা ঘটেছিল সেটা কমে গেল, থেমে গেল, বন্ধ হয়ে গেল, হ্রাস পেল, এটাকেই বলছে অপানুবর্তন। তাহলে অনুবর্তন কমে যাওয়াকে কি বলে, লোপ পাওয়াকে কি বলে, হ্রাস পাওয়াকে কি বলে? অপানুবর্তন। অপানুবর্তন কি? অনুবর্তনের লোপ পাওয়া। ডিকন্ডিশনিং কি? অনুবর্তন কমে যাওয়া। নিয়মিত চর্চার ফলে চর্চা না ঘটলে কোন বিষয়টি ঘটে? অপানুবর্তন ঘটে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর হচ্ছে সংযোগাত্মক অনুবর্তন, পজিটিভ কন্ডিশনিং। কন্ডিশনিং বানানটা পুরো লিখিনি আমি। সংযোগাত্মক অনুবর্তন বা পজিটিভ কন্ডিশনিং কি? যেটা প্যাভলভের পরীক্ষায় দেখানো হয়েছে সেটাই পজিটিভ কন্ডিশনিং। অর্থাৎ নিয়মিত চর্চা বা অনুশীলন করার ফলে যখন একটি উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ স্থাপিত হয়, অর্থাৎ একটা পজিটিভ কিছু ঘটলো, সেটা বলা হচ্ছে সংযোগ ঘটলো, তাই সংযোগাত্মক বা পজিটিভ কন্ডিশনিং। অর্থাৎ নিয়মিত চর্চা বা অনুশীলন করার ফলে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া আর একটা অস্বাভাবিক উদ্দীপকের সাথে যে মেলবন্ধন হচ্ছে, যে রিলেশন হচ্ছে, যে সংযোগ হচ্ছে, বন্ডিং তৈরি হচ্ছে, তাকেই বলা হচ্ছে সংযোগাত্মক অনুবর্তন। এই নতুন হচ্ছে বিয়োগাত্মক অনুবর্তন। নেগেটিভ কন্ডিশনিং আবার কি জিনিস খুব ভালো করে দেখবেন। নেগেটিভ কন্ডিশনিং অনেকে হয়তো নাও শুনতে পারো ওই কথাটি, বেশিরভাগই আমি জানি তোমরা জানো। বিয়োগাত্মক বা নেগেটিভ কন্ডিশনিং কি? যখন একই উদ্দীপক দেখা গেল পুনরাবৃত্তি করার ফলে অনুবর্তন ঘটেছে, কিন্তু কোনো কোনো উদ্দীপক আছে বেশি মাত্রায় পুনরাবৃত্তি করালে প্রাণীর মধ্যে বিরক্তি তৈরি হয়ে যায়, ধর আমি পড়বই না, এতবার এক কথা এতবার বলছে, বিরক্তি তৈরি হয়ে যাচ্ছে হয়তো, যেমন শিশুদের হয় সেরকম। ওই প্রাণীর মধ্যে কোনো একটি উদ্দীপক বারবার পুনরাবৃত্তি করে অনেক সময় তার বিরূপ প্রতিক্রিয়া ঘটে। অনুবর্তন তো ঘটেই না, প্রাণীর মধ্যে কি হয়, বিরক্তি তৈরি হয়। এর ফলে অনুবর্তন না ঘটে আরো বিরক্তি, ওই উদ্দীপকের প্রতি বিরক্তি আসে, ওইটা শুনলেই লাফিয়ে উঠছে। এমন অনেক ঘটনা কিন্তু আমাদের সাথে, কোনো একটা গান শুনলে ঘুম আসা দূরে শুনলেই বিরক্ত লাগে, কিছু মানুষের ভয়েস শুনলেই বিরক্ত লাগে কোনো হয়তো ঘটনার কারণে। ঠিক এরকমই যখন অনুবর্তনের বদলে বিরক্তি প্রকাশ হয়, বিরক্ত হয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে নেগেটিভ কন্ডিশনিং বা বিয়োগাত্মক অনুবর্তন। পুনঃসংযোগ, যেটা আগেও পরীক্ষার সময় বললাম, যে অনুবর্তন যখন লোপ পেতে থাকে বা কমতে থাকে তখন কি করতে হয়, পুনঃসংযোগ করতে হয়, মাঝে মধ্যে সেটাকে চর্চা করতে হয়। সে অনুশীলনের সূত্রের মতো থন্ডাইকে গত ক্লাসে বলেছিলাম, ঠিক সেরকম মাঝে মধ্যে চর্চা বা অনুশীলন একমাত্র পারে কি অনুবর্তনের হারকে আবার বাড়িয়ে তুলতে, এস আর বন্ড অর্থাৎ উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্কটাকে আবার মজবুত করতে। এর জন্য পুনঃসংযোগ দরকার, যাকে বলা হয় রিইনফোর্সমেন্ট, যেটা আমরা তোমার যে পরের অপারেন্ট অনুবর্তন আরো ডিটেলসে বলবো। এই হলো 4টি অপানুবর্তন: সংযোগাত্মক বা পজিটিভ কন্ডিশনিং, বিয়োগাত্মক বা নেগেটিভ কন্ডিশনিং, পুনঃসংযোগ, রিইনফোর্সমেন্ট। এইবার পড়বো অনুবর্তনের শিক্ষাগত ইমপ্লিমেন্টেশন বা শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের গুরুত্ব কতটুকু। আধুনিক শিক্ষায় প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং কোন ক্ষেত্রে ব্যবহার হয়? প্রথমেই বলি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্রাচীন অনুবর্তন হচ্ছে খুব ইনিশিয়াল একটা লার্নিং এর প্রসেস, কিন্তু অর্থাৎ শিশুদের মধ্যে বা জীবজন্তুর মধ্যে এটা বেশি প্রভাব দেখা দেয়। উন্নত আচরণ করার ক্ষেত্রে কিন্তু প্রাচীন অনুবর্তন অতটা কার্যকরী নয়। সাধারণ সুস্থ স্বাভাবিক একটি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন কিন্তু ততটা ইফেক্টিভ নয় যতটা শিশুদের শিক্ষায় প্রযোজ্য। এই জন্য বেশিরভাগটাই শিশু কেন্দ্রিক এর গুরুত্ব। প্রথমত হচ্ছে শিশুর ভাষার বিকাশ, ভাষার ডেভেলপমেন্ট। শিশুর একমাত্র ভাষা শিক্ষা হয় কিন্তু অনুবর্তনের মধ্যে দিয়ে। শিশু ভাষা কি করে শেখে? শুনে। যে শিশু জন্মগতভাবে কানে শোনে না, তোমরা মুখবধিরদের শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই পড়েছো, সেখানে এগুলো আছে স্বাভাবিক। যদি সে জন্মগতভাবে একদম বধির হয়, কিছু না শোনে, তার কিন্তু বাচনিক বিকাশ হবে না, কারণ ভাষা একমাত্র শুনেই আমরা আয়ত্ত করি। অর্থাৎ শিশু যে কথাটা বারবার শুনে, মা মা শুনতে শুনতে সেও মা 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 বলছে, সে দাদা বলছে, যা শুনবে সে তাই বলবে। শিশুকে কাছে যদি তুমি সারাদিন গালাগাল দেবো, গালাগালি শিখবো, তো জানে না কোনটা ভালো কোনটা মন্দ। তাহলে যেটা বারবার ওর সামনে পুনরাবৃত্তি হচ্ছে ও সেটাই করছে। তাহলে পুনরাবৃত্তিমূলক শিক্ষণ মানেই তো অনুবর্তন। বারবার চেষ্টা বা পুনরাবৃত্তির হলে যা সেটা বায়োলজিক্যালি যেটা হচ্ছে, জৈবিকভাবে যে শিক্ষণটা ঘটছে, সেটাকেই তো আমরা প্রথমেই বলে নিয়েছি প্যাভলভীয় তত্ত্বটা, শারীরবৃত্তীয় কৌশল। এটা
ফলে এই ভাষার বিকাশটা কোথা থেকে আসছে? অনুবর্তনের মধ্যে থেকে। তাহলে অনুবর্তনকে প্রয়োগ করে একটা শিশুর কিন্তু ভাষা ডেভেলপ করানো যায়। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা পরিবারের লোকজন তারা যদি শিশুর সামনে ভালোভাবে কথা বলে, সঠিক উচ্চারণ, সঠিক শব্দ চয়ন, শুধুমাত্র সঠিক ভালো কথা, তাহলে শিশু ভালো কথাই শিখবে। নেক্সট হচ্ছে সুঅভ্যাস গঠন। সুঅভ্যাস, অনুবর্তন মানে কি বললাম? অভ্যাসমূলক যে কোনো আচরণই হচ্ছে অনুবর্তন। তাহলে আমার যে গুড হ্যাবিট গুলো আছে সেটা একমাত্র তৈরি হতে পারে অনুবর্তনের মধ্যে দিয়ে। সকালে উঠে ব্রাশ করা, একটু আগে বলছিলাম, খাবার আগে হাত ধোয়া, খাবার খেয়ে দিয়ে একটু হাতে না থেকে হাত ধোয়া, বাইরে থেকে হাত মুখ ধুয়ে ঘরে ঢোকা, পরিচ্ছন্নতা, এই যে বিভিন্ন অভ্যাসগুলো এসছে এগুলো সবই কন্ডিশনিং, অনুবর্তনের ফলেই এসছে। দেখো, ঠিক সকালে উঠে এটা করতে হয়, রোজ রোজ করতে হবে, একটা অভ্যাস। সকালে যতক্ষণ ব্রাশ না করবো আমাকে ফ্রেশই লাগছে না, খাবারের আগে অটোমেটিক খাবার দেখলে হাত ধোয়ার কথা মনে পড়ে, সেই ঘন্টা শুনে লালাক্ষণের মতো। খাবার দেখলে তোমাকে আর বলে দিতে হয় না, এখন ছোটবেলার থেকে দেখতে 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 এটা তোমার একটা কন্ডিশনিং হয়ে গেছে হাত ধোয়াটা। কেউ বলে দিতে হয় না, কিন্তু তোমার মনে পড়বে। আবার খাওয়ার পরে এমন হয়েছে এটা হাতে এসে তুমি শুয়ে পড়ছো, পড়তে শুরু করে দিয়েছো, কোনোদিন এই ভুলটা হয়নি। তুমি বাড়িতে মোবাইল ছেড়ে চলে গেছো, পার্স ছেড়ে চলে গেছো, খাতা ছেড়ে চলে গেছো, বই ছেড়ে চলে গেছো, কিন্তু খেয়ে হাত না ধুয়ে বিছানায় শুয়ে পড়েছো এঠো হাতে, এটা কোনোদিন হয়নি। কারণ এটা তোমার খাবারের আগে পরে, এটা টোটালটাই হচ্ছে একটা কন্ডিশনিং ছোটবেলার থেকে। তাহলে সুঅভ্যাসগুলো গড়ে উঠছে কিন্তু কন্ডিশনিং বা অনুবর্তনের মধ্যে দিয়ে। নামতা, বানান, মাস, দিন, বার, সপ্তাহের বার, এইগুলো সব আসে আমাদের কিন্তু অনুবর্তনের মধ্যে দিয়ে শিশুদের। নামতাটা দেখো একটা অভ্যেস, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, শিখ। সেই ছকে 3 অক্ষে 3, 3 দুগুণে 6 করতে করতে তুমি একটা সময় 20 ঘর নামতা পারতে। এখন তোমাকে যদি বলি 6 19 কত, তুমি গুণ করে বলবে মনে মনে, ক্যালকুলেটর ধরে বা মনে মনে গুণ করে, কিন্তু ডাইরেক্ট নামতার ছকে বলতে পারবে। অথচ এই তুমি যখন ক্লাস 4 এ 3 তে পড়ো বলতে পারবে। ভাবো তো, ওই যে চর্চা নেই বলে অপানুবর্তন হয়ে গেছে, ডিকন্ডিশনিং। তাহলে ওই সময় ওই বয়সে তো শেখাটা একটা অস্বাভাবিক চ্যালেঞ্জিং ব্যাপার। কি করে শিখছে? অনুবর্তনের মধ্যে। এটা অভ্যাস, যে 2 এর ঘরে যে ছকে পড়েছি 3 এর ঘরটা সেই ছকে, 3 মানে 4, 4, এই যে পরপর স্টেপ বাই স্টেপ নামটা সপ্তাহে 2-3টে করে আমরা শিখে গেছি এক্সট্রা করে। 1-2 মাসের মধ্যে 20 ঘরের নামটা দিই, প্রায় একটা জল ভাত হয়ে গেছিল। এখন না তুমি পারবে না আমি পারবো। তাহলে কি হচ্ছে? এই নামটা বানান শিক্ষাটা ওই রকম। রক্ষা তার মানে এটা ব্যাখ্যা, এটা যক্ষা, এই যে এই ধরনের বানানগুলো। রবীন্দ্রনাথের সেই সহজপাঠ কিশলয়ে যেটা ছিল, রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল জামা, ছোট 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 করে ছক মিলিয়ে মিলিয়ে বানানগুলো আমরা শিখেছি। মাসের নামগুলো এরকম, জানুয়ারি ফেব্রুয়ারি, পর 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 একটা অনুবর্তনের মতন অভ্যাসগত ভাবে আমাদের মধ্যে চলে আসছে। প্রাথমিক বিকাশ, আমাদের মধ্যে যে প্রকোপগুলো আছে, রাগ, দুঃখ, ঘৃণা, ভয়, ভালোবাসা, তার যে একটা সিকোয়েন্স আনা শৈশব থেকে, এটা কিন্তু অনুবর্তন অভ্যাস। কোথায় কান্না করা যায়, কোথায় করা যায় না, কোথায় হাসা যায়, কোথায় হাসা যায় না, কার উপরে রাগ করা যায়, কার উপরে করা যায় না, এই বিষয়গুলো কিন্তু একটা অনুবর্তনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে নিয়ন্ত্রণে এসছে। ছোটবেলায় তো নিয়ন্ত্রণে ছিল না, যেখানে সেখানে এখন আর সেটা করছি না, এই যে এটা। তারপরে কুঅভ্যাস দূর, যেভাবে সুঅভ্যাস তৈরি হয়েছে সে একইভাবে কুঅভ্যাস দূর হয়েছে। খারাপ কথা বলে মা গাল দিয়ে, মা মার দিয়েছে, বাবা বকুনি দিয়েছে, তাই তো? ভাত না, হাত না ধুয়ে খেতে বসলে মেরেছে, এঁঠো হাতে বিছানায় উঠে গেলে বকে যায় আগে হাত ধুয়ে, ব্রাশ না করলে খেতে দেবো না। এই যে খারাপ অভ্যেসগুলো আমার যেগুলো ছিল, দেখো আস্তে আস্তে দূর হয়েছে, সেটাও একটা অভ্যেসের ফলে। অর্থাৎ কুঅভ্যাস দূর হচ্ছে অনুবর্তনের মধ্যে দিয়ে। তারপরে কি? আগ্রহ সৃষ্টি। অনুবর্তন আমাদের কি করে? ইন্টারেস্ট তৈরি করে, আগ্রহ তৈরি করে। কেমন সেটা? একই জিনিস যদি আমার সামনে বারবার আসে, তার প্রতি কিন্তু আমার আগ্রহ তৈরি। অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যদি কোনো বিষয় আমি আগ্রহী করতে সরি, সে বিষয়টা আমাকে বারবার বারবার তাদের সামনে উপস্থাপন করতে হবে। যদি একাধিকবার সেই বিষয়টা তাদের সামনে উপস্থাপন হয় প্রত্যেকদিন শুনতে শুনতে, দেখি তো বিষয়টা কি আছে, তাকে একটু হলেও তোমার সামনে ফেসবুকে যখন একটা জিনিস বারবার বারবার আসছে, একই ভিডিও বিভিন্ন জনের শেয়ার করছে, তোমার ইন্টারেস্ট ছিল না, কি ব্যাপার এটা দেখি তো, সবাই চাচ্ছে, তখন একবার একটু তুমি দেখলে, তাহলে অনুবর্তন আমাকে কি করছে? আগ্রহ বাড়িয়ে তুলছে। লাস্ট যেটা বলবো, মানসিক চিকিৎসা, মেন্টাল হাইজিন তো আমাদের টপিক আছে, সেখানে যাবই। অনুবর্তনের প্রয়োগ করে কিন্তু মানসিক চিকিৎসার একটা প্রাথমিক ধাপ। অর্থাৎ ধরো কোনো শিক্ষার্থীর বা কোনো একটি ব্যক্তির মানসিক প্রবলেম আছে, তার অত্যাধিক রেগে যাচ্ছে, হিংস্রতা আছে, সেইগুলো কিন্তু অনুবর্তন, একটা অভ্যাসটা চেঞ্জ করতে গেলে সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে অনুবর্তনের ভূমিকা, আবার কুঅভ্যাস দূর করার ক্ষেত্রে অনুবর্তনের ভূমিকা। অনুবর্তনকে প্রয়োগ করে তাকে অভ্যাসমূলক যে হোম বা যে মানসিক চিকিৎসালয়গুলো আছে, সেখানে কিন্তু বিভিন্ন যে মেথড গুলো চলে, অন্যান্য মেথড আছে, তার বেসিকটা যদি দেখি, বেশিরভাগ মেথডের কিন্তু অনুবর্তন, রিপিটেশন, একই জিনিস বারবার বারবার করে তার মধ্যে হ্যাবিটটাকে চেঞ্জ করানোর চেষ্টা করা হয়।
অর্থাৎ মানসিক চিকিৎসায় কিন্তু প্রাচীন অনুবর্তন ব্যবহৃত হয়। এই গেল মোটামুটি সারসংক্ষেপ প্রাচীন অনুবর্তন কৌশল। নেক্সট ক্লাসে আমরা অপারেন্ট অনুবর্তন বা স্কিনারি অনুবর্তনটা ডিটেলস আলোচনা করব। চ্যানেলের সাথে থাকো, সমস্ত ভিডিও সাথে থাকবে। আরেকটি রিকোয়েস্ট অনেকেই করছো, বই আমি 1-2 দিনের মধ্যে তোমাদের এই সম্বন্ধে বিস্তারিত একটি ভিডিওতে বলবো কোন টপিকের জন্য কোন বই পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।